মবিনুদ্দিন ম্যাজিশিয়ানের সামনের একটি চেয়ারে বসে আছেন। তিনি সিগারেট ধরিয়েছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণ ছেলেটিকে এখন আর কালো লাগছে না। মনে হচ্ছে তার গায়ের রং ফর্সা। শুধু ফর্সাই না, বেশ ফর্সা। তিনি কি এতক্ষণ ভুল দেখেছিলেন? ম্যাজিশিয়ান ছেলে, কোনো রকম ম্যাজিক ট্যাজিক করছে না তো? ম্যাজিশিয়ানরা অনেক সময় চোখে ধান্দা লাগিয়ে ফেলে, সেরকম কিছু? বাড়ির ভেতর থেকে সুরমা বিরক্ত গলায় ডাকলেন, সুপ্তি, এই সুপ্তি। সুপ্তির ভেতরে যেতে ইচ্ছা করছে না। সে অপেক্ষা করছে ম্যাজিশিয়ান যদি আর কোনো কথা বলে। কত কথাই তো বলার আছে। রান্না ভালো হয়েছে, কিংবা আজ খুব শীত পড়েছে। অথচ সে আর কিছুই বলছে না, নিঃশব্দে খেয়ে যাচ্ছে। সুরমা আবারও ডাকলেন, এই সুপ্তি, ডাকছি কানে যাচ্ছে না? সে নিতান্ত অনিচ্ছায় ভেতরে গেল। সুরমা বললেন, তুই ওখানে বসে আছিস কেন? সুপ্তি ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ানের কথা শুনছি মা। কথা শোনার কি আছে? সুপ্তি বলল, মা তুমি ওনার গলার স্বরটা একটু শুনে যাও, তুমি খুব চমকে যাবে। তোমার বুকে একটা ধাক্কার মতো লাগবে। আজগুবি কথা বলছিস কেন? রাস্তার একটা ফালতু লোকের গলার স্বর শোনার কি আছে? শোনার একটা জিনিস আছে মা, না শুনলে বুঝবে না। জানালার পাশে এসে একটু দাঁড়াও। সুরমা জানালার পাশে এসে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গে ছেলেটি মুখ তুলে তাকালো। সুরমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টুনু বসে আছে, অবিকল টুনু। এতে কোনো রকম সন্দেহ নেই। সুরমার মাথা ঘুরে যাবার মতো হলো। তিনি ক্ষীণ গলায় বললেন, তোর বাবাকে জিজ্ঞেস করতো এই ছেলের নাম কি? সুপ্তি ফিসফিস করে বলল, মা উনার নাম টুনু, বাবা তাই বলল। সুরমা তাকিয়ে আছেন। তিনি তার চোখের দৃষ্টি ফেরাতে পারলেন না। বারান্দায় তোলা উনুনে ভাপা পিঠা বানাতে বসেছেন। এটি একটি বিস্ময়কর ঘটনা এই কারণে যে এই বাড়িতে গত 6 বছরে ভাপা পিঠা হয়নি। এই পিঠা টুনুর অত্যন্ত প্রিয় ছিল। শীতকাল এলেই টুনু রোজ ঘ্যান ঘ্যান করবে, মা পিঠা করো, ভাপা পিঠা। খুব যখন ছোট ছিল তখন সে পিঠা হাতে নিয়ে বারান্দায় রোদে বসে থাকত। গরম পিঠা, গা থেকে ভাপ উঠছে। টুনু একটু পর পর সেই পিঠা নাকের কাছে নিয়ে খেজুর গুড়ের গন্ধ নিচ্ছে। এটা ছিল শীতকালের সাধারণ দৃশ্যের একটা। সুপ্তি চুলার পাশে এসে বসল। আগুনের উপরে হাত মেলতে মেলতে বলল, ভাপা পিঠা বানাচ্ছ তাই না মা? নারিকেল দাওনি কেন? সুরমার বুক মোচড় দিয়ে উঠল। কি আশ্চর্য! এই মেয়ে চোখে কিচ্ছু দেখছে না, অথচ এমনভাবে কথা বলছে যেন সব দেখছে। পিঠায় নারিকেল দেওয়া হয়নি এটাও ধরতে পারছে। হঠাৎ করে ভাপা পিঠা কেন মা? সুরমা বিরক্ত গলায় বলল, তাতে অসুবিধা কি হয়েছে? ঘরে চালের গুঁড়া ছিল, খেজুরের গুড় ছিল। সুপ্তি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তুমি ভাপা পিঠা করো না তো, আজ হঠাৎ করলে? বাড়িতে একজন মেহমান এসেছে, পিঠা চিরা করব না? মেহমানকে? কার কথা বলছো? বাবলু। সুপ্তি বিস্মিত হয়ে বলল, বাবলু? বাবলুকে? সুরমা একটু যেন লজ্জা পেলেন। ম্যাজিশিয়ান ছেলেটার তিনি নতুন নাম দিয়েছেন, বাবলু। তাকে টুনু নামে ডাকতে ইচ্ছে করছে না। এমনিতেই টুনুর সঙ্গে ছেলেটার খুব মিল, তার উপর যদি নামও হয় টুনু, তাহলে অনেক সমস্যা। আজ ফজরের সময় নামাজের অজু করতে উঠে দেখেন টুনু সারা গায়ে চাদর জড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। সুরমা বললেন, তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? বলেই মনে হলো, কি সর্বনাশ! কাকে কি বলছেন? এ তো টুনু না, ম্যাজিশিয়ান ছেলেটা। ছি ছি,
কি হলো? নিজেকে সামলে নিয়ে বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি আসলে। ম্যাজিশিয়ান ছেলেটা বলল, আমি কিছু মনে করিনি। আমার সঙ্গে আপনার বড় ছেলের চেহারার মিল আছে, এটা আমি বুঝতে পারছি। এই জন্যেই আপনি ভুলটা করেছেন। তোমার নাম কি আসলেই টুনু? জি। এই নামটা বদলে তোমাকে যদি অন্য কোনো নামে ডাকি, তুমি কি রাগ করবে? জি না, আপনার যে নামে ডাকতে ইচ্ছা করে আপনি ডাকবেন। বাবলু ডাকি? জি অবশ্যই, বাবলু নামটাও সুন্দর। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। সুরমা কল ঘরে অজু করতে গেলেন। বাবলু পিছনে পিছনে আসছে। কল টিপে দিতেই আসছে নিশ্চয়ই। টুনুও তাই করত। কোনো ব্যাপারেই মার কোনো সাহায্যে সে এগিয়ে আসবে না। শুধু কল ঘরে মাকে যেতে দেখলেই সে সঙ্গে সঙ্গে উঠে আসবে। চাপ কলে পানি তুলতে তার কোনো আপত্তি নেই। বাবলু চাপ কলে পানি তুলছে, তিনি অজু করছেন। অজুর সময় আল্লাহ ছাড়া কারো কথাই মনে করতে নেই। তার একই হলো, শুধু টুনুর কথা মনে আসছে এবং চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। মুখে অজুর পানি দেওয়া বলে চোখের পানি আলাদা করা যাচ্ছে না। মজার ব্যাপার হলো, বাবলু নামটাও আসলে টুনুরই নাম। সবাই টুনুকে টুনু ডাকলেও তিনি ডাকতেন বাবলু। বাবু থেকে বাবলু। শেষ পর্যন্ত টুনু নামটাই টিকে গেল, তার দেয়া নাম টিকল না। সুপ্তি বলল, কথা বলছো না কেন মা? বাবলুকে? ম্যাজিশিয়ান ছেলেটার নাম দিয়েছি বাবলু। টুনুর নামে তাকে ডাকতে ইচ্ছা করে না। খুব বেশি তো আর তাকে ডাকাডাকি করতে হবে না। আমার ধারণা নাস্তা খেয়ে উনি চলে যাবেন। চলে গেলে চলে যাবে। যা তো, বাবলুকে নাস্তা দিয়ে আয়। নিয়ে যেতে পারবি তো? কি বলো তুমি, পারবো না কেন? সুপ্তি নাস্তার প্লেট এবং পানির গ্লাস নিয়ে যাচ্ছে। কি স্বাভাবিক ভঙ্গিতেই না যাচ্ছে। বারান্দার মাঝামাঝি জল চৌকি রাখা ছিল। তার কাছাকাছি গিয়ে সে জল চৌকিটা এড়িয়ে দরজার দিকে যাচ্ছে। দিক ভুল হচ্ছে না। তিনি নিজে কতবার দরজায় হোঁচট খেয়েছেন, এই মেয়ে কখনো খায়নি। তবে এই মফস্বল শহরে অন্ধদের জন্য আলাদা কোনো স্কুল নেই। মেয়েকে তিনি সাধারণ স্কুলেই ভর্তি করেছেন। সে পড়াশোনা করছে, ভালোই করছে। তার হাতের লেখা ভালো না, এলোমেলো, কিন্তু তা পড়া যায়। স্কুলের আপারা কষ্ট করে হলেও সেই লেখা পড়েন। সে পাশ করে নতুন ক্লাসে উঠে। এইবার মেয়ে ক্লাস 8-এ উঠেছে। হয়তো একদিন এসএসসিও পাশ করবে। তারপর কি হবে? কে এই মেয়েকে বিয়ে করবে? সুরমার চোখে পানি এসে গেল। তিনি চোখে আঁচল চেপে বসে রইলেন। ম্যাজিশিয়ান বসার ঘরের বিছানায় বসে আছে। সুপ্তি নাস্তার পিরিচ নামাতে নামাতে বলল, আপনার ঘুম ভালো হয়েছে? ম্যাজিশিয়ান জবাব দিল না, তবে সুন্দর করে হাসল, যে হাসির অর্থ হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। খুকি তুমি ভালো আছো? আপনি কি ভাপা পিঠা পছন্দ করেন? মা আপনার জন্য ভাপা পিঠা বানিয়েছেন। ভাপা পিঠা আমি খুব পছন্দ করি। আপনি কি জানেন যে মা আপনাকে একটা নতুন নাম দিয়েছেন? সেই নামটা হলো বাবলু। এখন আর আপনাকে আসল নামে ডাকা যাবে না। ভালো হয়েছে না? হুম। আপনাকে আসল নামে কেন ডাকা যাবে না সেটা জানেন? ম্যাজিশিয়ান জবাব দিল না। সুপ্তি হাসতে হাসতে বলল, আমার একজন ভাই ছিল, তার নামও ছিল টুনু। আপনাকে টুনু বলে ডাকলে মার তার ছেলের কথা মনে পড়বে এবং খুব মন খারাপ হয়ে যাবে। এই জন্যে আপনাকে টুনু নামে ডাকা যাবে না। ও আচ্ছা। মার ধারণা আপনি দেখতেও অনেকটা ভাইয়ার মতো। ও, তবে ভাইয়ার সঙ্গে আপনার সবচেয়ে বড় অমিল কি জানেন? সবচেয়ে বড় অমিল হচ্ছে ভাইয়া সারাক্ষণ কথা বলতো। সে 1 সেকেন্ডও চুপ করে বসে থাকতে পারত না। এবং আমার মার ধারণা সে ঘুমের মধ্যেও কথা বলতো। পিঠা খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তুমিও খাও।
সুপ্তি খাটের পাশে চেয়ারে বসল। তার খুব মজা লাগছে। আজ স্কুলে ম্যাজিশিয়ানের গল্প করতে হবে। এত কাছ থেকে এর আগে সে কোনোদিন ম্যাজিশিয়ান দেখেনি। উনি কয়েকদিন বাসায় থেকে গেলে ভালো হতো। তার কাছ থেকে কয়েকটা সহজ ম্যাজিক সে শিখে রাখত। স্কুলের বন্ধুদের দেখে অবাক করে দিতে পারত। তবে মেয়েরা ম্যাজিক শিখে কিনা কে জানে। সে কোনোদিন কোনো মেয়ে ম্যাজিশিয়ান দেখেনি। আচ্ছা, আপনি কি আমার নাম জানেন? জানি, তোমার নাম সুপ্তি। আমি যে চোখে দেখতে পাই না সেটা কি জানেন? আপনার কি এই জন্যে খারাপ লাগছে? ম্যাজিশিয়ান কিছু বলল না। সুপ্তি হাসতে হাসতে বলল, এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না, এই ভেবে আপনার খারাপ লাগছে না? লাগছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার নিজের কিন্তু খারাপ লাগে না। কোনোদিনও তো চোখে দেখিনি, কাজেই চোখে দেখতে না পাওয়ার কষ্টটা আমি জানি না। অন্যেরা যখন আমাকে দেখে আহ উহ করে, তখন আমার খুব খারাপ লাগে। আপনি দয়া করে আহ উহ করবেন না। আচ্ছা, করব না। আপনি কি আজ চলে যাবেন? হ্যাঁ। আপনার ম্যাজিক তো দেখা হলো না। তুমি তো চোখে দেখতে পাও না, ম্যাজিক কিভাবে দেখবে? আমি কল্পনা করে করে দেখি। আপনি কি দেখাচ্ছেন সেটা বললেই আমি বাকিটা কল্পনা করে নেব। নাস্তা খেতে খেতে একটা ম্যাজিক দেখান না। ভাপা পিঠাটা খেয়ে ফেলবেন, কিছুক্ষণ পর কান দিয়ে কিংবা নাক দিয়ে সেই পিঠা বের করবেন। ম্যাজিশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখটাও হাসি হাসি। সুপ্তি বলল, এই যে আমি হিহি করে হাসছি, আপনি রাগ করছেন না তো? না, ক্লাসেও আমি সারাক্ষণ হিহি করে হাসি। এই জন্যে ক্লাসে আমার নাম হিহি রানী। নামটা সুন্দর না? হ্যাঁ। ক্লাসের মেয়েরা কি বলে জানেন? তারা বলে আমার যার সঙ্গে বিয়ে হবে সে হা হা করে হাসবে, এবং তার নাম হবে হাহা রাজা। হাহা রাজার বউ হিহি রানী। বক বক করেই যাচ্ছি, আপনি রাগ করছেন না তো? না। এখন একটা ম্যাজিক দেখান। কারণ ক্লাসের মেয়েদের কাছে আমাকে গল্প করতে হবে। সুন্দর একটা ম্যাজিক দেখান। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা দেখাচ্ছি। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা ভাবো। সুপ্তি ভাবল 3, কারণ তাদের পরিবারের সদস্য সংখ্যা 3। ভাইয়া বেঁচে থাকলে সে ভাবত 4। ভাইয়া যেহেতু বেঁচে নেই, কাজেই 3। ভেবেছ? ম্যাজিশিয়ান বলল, 4 বিয়োগ 1 হয়েছে? হয়েছে। কিন্তু আপনি সরাসরি 3 না বলে 4 বিয়োগ 1 বললেন কেন? এমনি। আচ্ছা, আমি মনে মনে একটা ফুলের কথা ভাবছি, বলুন তো কি ফুল? ম্যাজিশিয়ান হাসল, কিছু বলল না। সুপ্তি বলল, পারছেন না, তাই না? ম্যাজিশিয়ান তারও জবাব দিল না। সুপ্তির মন একটু খারাপ হলো। তার ধারণা ম্যাজিশিয়ান বলতে পারবে। সে খুব সহজ ফুল ভেবেছিল, বেলি ফুল। সুপ্তি বলল, আপনার ম্যাজিক কিন্তু খুব ভালো না, মোটামুটি। তাই বুঝি? হ্যাঁ, তাই। মনে মনে একটা সংখ্যা ভাবা, সেই সংখ্যা বলে দেওয়া অনেকেই পারে। ও আচ্ছা। একবার আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান এসেছিল। সে অনেক ভালো ভালো ম্যাজিক দেখিয়েছে। একটা ম্যাজিক ছিল খুবই অদ্ভুত। কেরোসিনের একটা চুলায় সে কড়াই দিল, কড়াইয়ে তেল ঢেলে দিল। তেল যখন ফুটে উঠল, তখন সে একটা ডিম ভেঙে কড়াইয়ে ছেড়ে দিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। একসময় ঢাকনা তুলতেই ঢাকনার ভেতর থেকে একটা কবুতর বের হয়ে উড়ে চলে গেল। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত। আপনি এরকম ম্যাজিক দেখাতে পারেন না? না। টুনু ভাইয়া একবার কোত্থেকে একটা ম্যাজিক শিখে এসেছিল, দড়ি কাটার ম্যাজিক। একটি দড়ি কাঁচি দিয়ে কাটা হয়, দড়িটা আপনা আপনি জোড়া লেগে যায়। আমাকে সে ম্যাজিকটা শিখিয়ে দিয়েছিল। আসলে মূল দড়িটা কাটা হয় না,
আলাদা একটা ছোট্ট টুকরা কাটা হয়, সেই টুকরাটা লুকিয়ে ফেলা হয়। আপনি কি এই ম্যাজিকটা জানেন? না। আচ্ছা, আমি স্কুল থেকে এসে আপনাকে শিখিয়ে দেব। আপনি থাকবেন তো? এখনো জানি না। আমার মনে হয় মা আপনাকে যেতে দেবে না। ম্যাজিশিয়ান বলল, আমারও তাই ধারণা। আমি স্কুল থেকে ফিরে এসে আপনাকে দড়ির ম্যাজিক শিখিয়ে দেব। আচ্ছা। সুপ্তির ম্যাজিশিয়ানের সামনে থেকে উঠে যেতে ইচ্ছা করছে না। বেচারা ম্যাজিক না পারলেও তার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। আজ স্কুলে না গেলে কেমন হয়? এমন কোনো ক্ষতি অবশ্যই হবে না, তবে রেবতী আপা খুব ক্যাটক্যাট করবে। সুপ্তি উঠে পড়ল। তাদের মর্নিং শিফট। সকাল 8টায় ক্লাস শুরু হয়ে যায়। একটা রিক্সা ঠিক করা আছে, তাকে নিয়ে যায়। মাঝে মাঝে বাবা সঙ্গে যান। আজ মনে হয় বাবা সঙ্গে যাবেন না। মবিনুদ্দিন রান্নাঘরে স্ত্রীর পাশে বসে আছেন। আগুনের পাশে বসে থাকতে তার ভালো লাগছে। মবিনুদ্দিন বললেন, ছেলেটাকে নাস্তা দিয়েছ? সুরমা বললেন, হ্যাঁ, 4টা পিঠা দিয়েছিলাম, চেটেপুটে খেয়েছে। মনে হয় ভাপা পিঠা খুব পছন্দ করে। মবিনুদ্দিন স্ত্রীর দিকে তাকালেন, কিছু বললেন না। এই বাড়ির আরও একজন ভাপা পিঠা খুব পছন্দ করত। সেই স্মৃতি মনে করা চেয়ে ভুলে থাকার চেষ্টা করা ভালো। সুরমা বললেন, ছেলেটা কি আজ চলে যাবে? মবিনুদ্দিন বললেন, হ্যাঁ। কখন যাবে? এখনই চলে যাক, রাতটা থাকার দরকার ছিল, থেকেছে। এখনই যাবার দরকার কি? ভালো মতো একবেলা ভাতও তো খায়নি। রাতে ঠান্ডা কিসব খেয়েছে? পোলাওয়ের চাল এনো তো, দুপুরে খিচুড়ি করব। দুপুরে না করে রাতে করো। হাঁসের মাংস আর খিচুড়ি। শীতকালের হাঁস ভালো। সুরমা বললেন, ছেলেটা যদি চলে যেতে চায় তাকে বলে আজকের দিনটা রেখে দাও, কাল যাবে। বলে দেখি, থাকবে কি না কে জানে। ম্যাজিশিয়ান একবার বলাতেই রাজি হয়ে গেল। মবিনুদ্দিন বললেন, তুমি কাল রাতে ঠান্ডা বাসি খাবার খেয়েছ, এই জন্যেই সুপ্তির মা ভালো মতো একবেলা খাওয়াতে চায়। একটা দিন থেকে যেতে তোমার অসুবিধা হবে না তো? ম্যাজিশিয়ান নরম গলায় বলল, জি না। আমি দোকানে যাব, তুমি যাবে নাকি আমার সঙ্গে? জি, চলুন। আগে একজন কর্মচারী ছিল, সেই দোকান খুলত, তাকে বিদায় করে দিয়েছি। টাকা পয়সা সরাতো। ঘরে 5টা বাংলা ডিকশনারি ছিল, সংসদ অভিধান। একদিন গিয়ে দেখি একটাও নেই। আমি বললাম, ডিকশনারিগুলি কোথায়? সে হাবার মতো মুখ করে বলল, কিসের ডিকশনারি? বিদায় করে দিয়েছি। বিশ্বাসী কাউকে পাচ্ছি না, রাখাও হচ্ছে না। অবশ্য ব্যবসার অবস্থাও ভালো না। একজন কর্মচারী রাখার সামর্থ্য আমার নাই। সুপ্তির মা তোমাকে ভালো মন্দ খাওয়াতে চায়, চাইবেই। সামান্য চাওয়াটাও আমার জন্য কষ্টদায়ক হয়। যাই হোক, চলো যাই। দোকানটা দেখবে। মবিনুদ্দিন ম্যাজিশিয়ানকে নিয়ে সারাদিন ঘুরলেন। পোলাওয়ের চাল কিনলেন, হাঁস কিনলেন। বাড়ি ফেরার পথে চায়ের দোকান দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। ম্যাজিশিয়ানের দিকে তাকিয়ে বললেন, চা খাবে? জি, খাবো। চলো চা খাই। তিনি খুব আরাম করে চা খেলেন। চা খেতে গিয়ে তার একবারও মনে পড়ল না গত 6 বছর তিনি চা খাননি। 6 বছর পর চা খাচ্ছেন। এত বড় একটা ঘটনা, তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি মহা আনন্দে গল্প করে যাচ্ছেন। এই বছর কেমন শীত পড়েছে দেখলে? জি। যে বছর শীত বেশি পড়ে সেই বছর কলা খুব মিষ্টি হয়। তাই নাকি? যে বছর গরম বেশি পড়ে সেই বছর আম হয় মিষ্টি। প্রকৃতির নিয়ম কানুন বড়ই অদ্ভুত। জি। চা আরেক কাপ খাবে? জি, খাবো। মালাই চা খেয়ে দেখো, হাফ দুধ হাফ চা, খুবই টেস্ট।
দুজন 2 কাপ মালাই চা নিলেন। আর ঠিক তখন মবিনুদ্দিন চমকে উঠলেন। তিনি চা খাচ্ছেন। এই তার 2য় কাপ চা। মবিনুদ্দিন খুব লজ্জিত বোধ করছেন, যেন মস্ত বড় একটা অপরাধ করেছেন। সাধারণ চা খেলেও একটা কথা ছিল, তিনি খাচ্ছেন মালাই চা, টুনুর অতি প্রিয় চা। এই দোকানেই তো টুনুকে নিয়ে তিনি কতবার এসেছেন। সুরমা রান্না নিয়ে ব্যস্ত। হাঁস রান্না খুবই যন্ত্রণার ব্যাপার। পাখা ছাড়াতে হয়। বড় পাখাগুলি সহজে উঠে আসে, কিন্তু ছোটগুলি আসতেই চায় না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছোট পাখা দূর করতে হয়। সুপ্তি যে তাকে সাহায্য করবে তা না। তিনি কিছু বলছেন না, গল্প করছে করুক। বেচারি একা একা থাকে, গল্প করার মানুষ নেই। টুনু যখন বেঁচে ছিল, 2 ভাই বোনের গল্পের যন্ত্রণায় তিনি অস্থির হতেন। দুজনই কথা বলছে, কেউ কারো কথা শুনছে বলে মনে হচ্ছে না। সুপ্তি রান্নাঘরে ঢুকল, আনন্দিত গলায় বলল, মা, তোমার কোনো সাহায্য লাগবে? সুরমা বললেন, না। পরে কিন্তু ডাকাডাকি করতে পারবে না। তুই করছিস কি, গল্প? আমি ওনাকে ম্যাজিক শেখাচ্ছি মা, দড়ি কাটার ম্যাজিক। কি বলছিস তুই? ম্যাজিশিয়ান ছেলে, তাকে তুই কি ম্যাজিক শিখাবি? উনি ম্যাজিক ট্যাজিক তেমন জানে না মা। তাহলে যা, ম্যাজিক শিখিয়ে দে। সেই রাতে সুপ্তি অদ্ভুত একটা স্বপ্ন দেখল, যেন সে হাঁটতে হাঁটতে গভীর বনে ঢুকে গেছে। সেই বনের গাছগুলি অদ্ভুত। ডালের মাথা প্রায় আকাশ ছুঁয়েছে। গাছ ভর্তি ফুল, ছোট ছোট সাদা ফুল। আশ্চর্য কাণ্ড, ফুলগুলি দেখতে বেলি ফুলের মতো। বেলি ফুলের তো এত বড় গাছ হয় না। বেলি ফুল গাছ লতানো ধরনের হয়। এত বড় গাছে বেলি ফুল ফুটেছে, তার মানে কি? ফুলগুলির কি সুন্দর গন্ধ। স্বপ্নের মধ্যে সুপ্তি গন্ধ পেল, এবং সে এতই অবাক হল যে তার ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, ঘুম ভাঙার পরেও স্বপ্নের গন্ধটা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে তার সারা বিছানায় কেউ যেন বেলি ফুল বিছিয়ে রেখেছে। এটা কেমন স্বপ্ন, যে স্বপ্ন ভাঙার পরেও স্বপ্নের ছায়া থেকে যায়? এই স্বপ্নের সঙ্গে কি ম্যাজিশিয়ান ছেলেটার কোনো সম্পর্ক আছে? না, তা কি করে থাকবে? সুপ্তি ঘুমিয়ে পড়ল। পরদিন তার আর স্বপ্নের কথা মনে রইল না। 15 দিন হল কালো জাদুকর মবিনুদ্দিনের বাড়িতে আছে। 1 বুধবার এসেছিল, মাঝখানে 1 বুধবার গিয়েছে, আজ আরেক বুধবার। এর মধ্যে তার নাম বদল হয়েছে, তাকে ডাকা হয় বাবলু নামে। সুরমা অবশ্য মাঝে মাঝে ভুল করে টুনু রেখে ফেলে। সে বসার ঘরে থাকে। বসার ঘরে একটা সিঙ্গেল খাট আছে, খাটে ঘুমোয়। বাকি সময়টা খাটে বসেই জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন বসার ঘরেই তাকে খাবার দেওয়া হতো। এখন সুরমা ভাত খাবার সময় তাকে ভেতরে ডেকে নেন। ছেলেটার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন। সে বেশিরভাগ সময়ই হ্যাঁ না করে উত্তর দেয়। কথা বলার সময় চোখের দিকে চোখ তুলে তাকায় না। সুরমা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তেমন কিছু জানতে পারেননি। অতি সাধারণ প্রশ্নের উত্তরেও সে এমন সব কথা বলে যার কোনো অর্থ হয় না। যেমন সেদিন জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? সে ভাত ডাল দিয়ে মাখতে মাখতে তার দিকে তাকিয়ে হাসল, উত্তর দিল না। তিনি আবার বললেন, তোমার দেশ কোথায়? গ্রামের বাড়ি। সে চোখ না তুলেই বলল, নাম মনে নেই। নাম মনে নেই তার মানে কি? নাম ভুলে গেছ? কোন জেলা সেটা মনে আছে? জি না। নেত্রকোনা থেকে জায়গাটা কত দূরে? দূরে। সুরমা বললেন, দূরে তো বুঝলাম, কত দূরে? অনেক দূরে। অনেক দূরেরও তো একটা হিসাব আছে। সেই হিসাব বলো, কত মাইল দূরে?
জানি না। জানি না কেমন কথা? বাবলু তার উত্তরে এমনভাবে হাসছে যেন সুরমা অত্যন্ত বোকার মতো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব দেবার দরকার নেই। সুরমার মনে নানান রকম সন্দেহ হয়, যেমন ছেলেটা পাগল না তো? ভদ্র পাগল, হইচই করে না, চুপচাপ বসে থাকে। অনেক রকম পাগলই তো সংসারে থাকে, এও এক ধরনের পাগল। পাগল হোক ছাগল হোক, ছেলেটার উপর তার মায়া পড়ে গেছে। মায়া পড়ার প্রধান কারণ হল ছেলেটা দেখতে অবিকল তার মৃত ছেলের মতো। দ্বিতীয় কারণ, ছেলেটা অতি ভদ্র। আজকালকার ছেলেরা এত ভদ্র হয় না, বেয়াড়া ধরনের হয়। এ বেয়াড়া নয়, লাজুক এবং মুখচোরা। এরকম মুখচোরা লাজুক স্বভাবের ছেলে ম্যাজিক দেখায় কি করে সে এক রহস্য। ম্যাজিকের ব্যাপারে সুরমার তেমন উৎসাহ নেই। ম্যাজিক হচ্ছে ছেলে ছোকরার বিষয়। ছেলেটার ম্যাজিক একবারই তিনি দেখেছেন, তার কাছে এমন কিছু আহামরি মনে হয়নি। সে একটা কাগজ টেবিলের উপর রেখেছে। দেখতে দেখতে কাগজটায় আপনা আপনি আগুন ধরে গেল, চোখের সামনেই পুড়ে ছাই। এটা এমন কোনো ম্যাজিক না। কাগজে গোপন কিছু দিয়ে রেখেছিল, অ্যাসিড ফ্যাসিড জাতীয় কিছু। ভালো ম্যাজিক, তবে এর চেয়ে ভালো ম্যাজিক তিনি ছোটবেলায় অনেক দেখেছেন। একজন জাদুকর শূন্য থেকে ডিম তৈরি করলেন। একটা ডিম থেকে দুটা ডিম হলো, তিনটা ডিম হলো, আবার মিলিয়ে গেল। এই ছেলেটা ভালো ম্যাজিক দেখায় বলেই যে তাকে এখানে রাখা হয়েছে তা না। তার উপর মায়া পড়ে গেছে বলেই সে এখনো আছে। যেদিন মায়া কেটে যাবে তাকে চলে যেতে বলা হবে। সংসার একটা বাড়তি মানুষ পোষা সহজ ব্যাপার না। যে দিনকাল পড়েছে, নিজের আত্মীয় স্বজনদেরই কেউ জায়গা দেয় না, আর এ হলো বাইরের অজানা অচেনা একজন মানুষ। এই যুগে অচেনা একজনকে বিশ্বাস করাও ঠিক না। রাতে ঘুমোতে যাবার সময় সুরমার প্রায়ই মনে হয় ছেলেটা জিনভূত না তো। মানুষের সংসারে জিন এসে বাস করে, এরকম গল্প তো প্রায় শোনা যায়। একটা গল্প আছে, মাদ্রাসার হোস্টেলে একটা জিনের ছেলে পড়ে, পড়াশোনায় খুব ভালো। মাদ্রাসার সুপার এক রাতে ছেলেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি কি মনে করে যেন ছেলেটার ঘরের জানালা দিয়ে উকি দিলেন। দেখলেন ছেলেটা বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে বই পড়ছে। হঠাৎ সে হাতের বইটা রেখে বইয়ের শেলফের দিকে হাত বাড়ালো। বইয়ের শেলফটা ঘরের অন্য প্রান্তে, অনেকটা দূরে। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন ছেলেটার হাত লম্বা হচ্ছে। লম্বা হচ্ছে তো হচ্ছেই, সাপের মতো হয়ে যাচ্ছে। মাদ্রাসার সুপার এই দৃশ্য দেখে ভয়ে বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এরপর থেকে ছেলেটাকে আর দেখা গেল না। হতেও তো পারে টুনু নামের এই ছেলেটা আসলে একটা জিন, মানুষের বেশ ধরে তাদের সঙ্গে আছে। সুরমা এক রাতে ছেলেটার সম্পর্কে তার এই ভীতির কথা মবিনুদ্দিনকে বলছিলেন। মবিনুদ্দিন বিরক্ত গলায় বলেছেন, তোমার কি ব্রেইন ডিফেক্ট হয়ে গেল? সুরমা আমতা আমতা করে বললেন, কথার কথা বলছি, জগতে কত রহস্যময় ব্যাপার ঘটে। মবিনুদ্দিন বলেছেন, জগতে কোনো রহস্যময় ব্যাপার ঘটে না। একটি দরিদ্র ছেলে ম্যাজিক ফ্যাজিক দেখায়, থাকার জায়গা নেই, কয়েকদিন এখানে আছে। তোমার যদি পছন্দ না হয় বলে দাও, চলে যাবে। তাও তো বলছো না, রোজ রান্না করে খাওয়াচ্ছ, বেশ আদর করেই তো খাওয়াচ্ছ। ছেলেটাও নিজের সম্পর্কে কিছুই তো বলছে না, দেশ কোথায় এইটাই এখনো বলেনি। কোনো কারণে হয়তো বলতে চায় না। বলতে চাইবে না কেন? এটা সন্দেহজনক না? তুমি একদিন ভালো মতো জিজ্ঞেস করো না কেন? করব, জিজ্ঞেস করব। এখন ঘুমাও তো, জ্ঞান জ্ঞান করবে না। আমি জ্ঞান জ্ঞান করছি? হ্যাঁ করছো। তুমি হচ্ছে এমন একজন মহিলা যার চিন্তার সঙ্গে কর্মের কোনো মিল নেই। তুমি কাজ করো উত্তরে, চিন্তা করো দক্ষিণে। তার মানে কি? মানে বোঝাতে পারবো না। সবকিছুর মানে বুঝতে পারলে তো কাজই হয়েছিল। রাত হয়েছে, এখন ঘুমাও। মবিনুদ্দিন পাশ ফিরে শুলেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আজ দুপুরেই তিনি সুরমাকে দেখেছেন ম্যাজিশিয়ান ছেলেটির সঙ্গে আদিক্ষেতা করছে। তাকে খেতে দেয়া হয়েছে,
ছেলেটা বলল সে সজনে ডাঁটা খাবে না। সুরমা অবাক হয়ে বলল, এ কি, সজনে ডাঁটা খাবে না কেন? খুবই পুষ্টির জিনিস। খাও বললাম। না খেলে আমি খুবই রাগ করব। আমার রাগ কি জিনিস তুমি জানো না। অচেনা অজানা একটা ছেলে, সে সজনে ডাঁটা না খেলে না খাবে, এত কেন সাদাসাদি? খাবার পর টক দইয়ের বাটি বের হলো। মবিনুদ্দিন জানেন টক দই ছেলেটার জন্য আনা হয়েছে। তিনি বা সুপ্তি কেউই টক দই খায় না। ম্যাজিশিয়ান ছেলেটা অত্যন্ত পছন্দ করে খায়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে তার ছেলে টুনুও টক দই পছন্দ করে খেত। রোজ খাওয়া শেষ করে বলতো, মা টক দই আছে? হ্যাঁ, ম্যাজিশিয়ান ছেলেটার মধ্যে কিছু রহস্যময় ব্যাপার আছে। সুযোগ সুবিধা মতো তিনি দুই একটা কথা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। তবে ছেলেটা এমন কোনো অপরাধ করেনি যে উকিল হয়ে প্রশ্ন করে তাকে নাজেহাল করতে হবে। বাবার নাম কি, মায়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, কোন জেলা, কোন গ্রাম, পড়াশোনা কি, যত ফালতু ব্যাপার। একটা দরিদ্র ছেলে বিপদে পড়ে কয়েকদিন আছে, যথাসময়ে চলে যাবে। নিজে যদি না যায় তিনিই চলে যেতে বলবেন, খুব ভদ্রভাবে বলবেন, যাতে বেচারা মনে কষ্ট না পায়। তিনি নিজে দরিদ্র মানুষ, তার পক্ষে যতদিন সম্ভব হয়েছে তিনি সাহায্য করেছেন, এখন আর পারছেন না। মবিনুদ্দিন খুব ভালো করে জানেন সুরমা বা সুপ্তি কেউই ম্যাজিশিয়ান ছেলেটাকে চলে যেতে বলতে পারবে না। তারা ছেলেটাকে অসম্ভব পছন্দ করে। তার কাছে মনে হয় এটাও ঠিক না, কোনো কিছুর বাড়াবাড়িই ভালো না। কাউকে পছন্দ করা ভালো, কিন্তু সেই পছন্দ বাড়াবাড়ি পর্যায়ের হওয়াটা ভালো না। তার ধারণা সুরমা ও সুরমার কন্যা স্বাভাবিকভাবে কিছু করতে পারে না, সব কিছুকেই তারা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায়। ছেলেটাকে তিনি পছন্দ করেন, তবে সেই পছন্দের মধ্যে কিন্তু আছে, বেশ বড় ধরনের কিন্তু। তার ধারণা ছেলেটা মনের কথা বুঝতে পারে। এরকম মনে করার পিছনে কারণ আছে। গত পরশু দুপুরে তিনি খাওয়া দাওয়া করে শুয়েছেন। শীতকালের দুপুরের লেপের ভিতর ঢুকলে ঘুম আসবেই, তারও ঘুম আসছে। চোখ বন্ধ করে ফেলেছেন। হঠাৎ মনে হলো জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। ঘরে পানের চল নেই, পান খেতে হলে কাউকে দোকানে পাঠাতে হয়। বাবলু আছে, তাকে বললেই হয়। বলতে ইচ্ছা করল না। সুরমা নানান ভেজাল করবে, হেন তেন শতেক প্রশ্নে মাথা ধরিয়ে দেবে। পান আনাচ্ছ কেন? জর্দা দিয়ে পান আবার কবে ধরলে? একটা কোনো নেশা ছাড়া থাকতে পারো না, না? সিগারেট, পান, বাকি রইল কি? মদটা ধরে ফেল, তাহলে কেউ আর বলতে পারবে না যে একটা নেশা বাকি আছে। শত প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে শুয়ে থাকা ভালো। সন্ধ্যাবেলায় যখন বের হবেন তখন দোকান থেকে একটা পান কিনে নিলেই হবে। মবিনুদ্দিন ঘুমনের আয়োজন করলেন, কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে পান ঘুরতে লাগলো। কয়েক বছর আগে ঢাকা শহরের স্টেডিয়ামে বরফ দিয়ে ঠান্ডা করা পান খেয়েছিলেন। সেই পানের স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তিনি ঠিক করলেন বইয়ের চালান আনতে এবার যখন ঢাকা যাবেন গোটা 10 পান নিয়ে আসবেন, দোকানে রেখে দেবেন, যে কদিন খাওয়া যায় খাবেন। মনের এই অবস্থায় সুপ্তি ঢুকল। তাকে হতভম্ব করে দিয়ে বলল, বাবা, এই নাও তোমার জর্দা পান। তিনি বললেন, জর্দা পান মানে? পান কি জন্যে? খাবার জন্যে। আবার কি জন্যে? কে এনেছে? ম্যাজিশিয়ান ভাইয়া এনেছে। সে শুধু শুধু পান আনবে কেন? তাকে কি আমি পান আনতে বলেছি? বলেছ নিশ্চয়ই, ভুলে গেছ। ইস বাবা, তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা যে বলতে পারো, আশ্চর্য। কথা বাড়িও না, পান নাও, আমি হোমওয়ার্ক করছি। মবিনুদ্দিন পান নিলেন, তবে তার মনে বিরাট এক কিন্তু ঢুকে গেল। ব্যাপারটা কি? ছেলেটা যত বড় ম্যাজিশিয়ানই হোক, পিসি সরকার তো না। পিসি সরকারও তো মনের কথা বলতে পারতেন না। এ বলছে কিভাবে?
সাধু সন্ন্যাসী, পীর ফকিরদের এইসব ক্ষমতা থাকে। এই ছেলে সাধু সন্ন্যাসীও না, পীর ফকিরও না। এত শখের জর্দা দেয়া পান তার কাছে ঘাসের মতো লাগতে লাগল। আরেক দিনের কথা, বিরস মুখে দোকানে বসে আছেন। বিক্রি বাটা কিছুই নেই। কাস্টমার তো দূরের কথা, মাছিও উঠছে না। বিকেলের দিকে একজন কাস্টমার এসে একটা জ্যামিতি বক্স নাড়াচাড়া করল। দাম জিজ্ঞেস করল না। মবিনুদ্দিন তার দোকানে বই ছাড়াও খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এইসব রাখেন, যাতে অফ সিজনে পুরোপুরি বসে থাকতে না হয়। কোনোই লাভ হয় না। যখন বই বিক্রি হয় না, তখন অন্য কিছুও বিক্রি হয় না। মবিনুদ্দিনের ধারণা হলো আজ বোধহয় মঙ্গলবার। মঙ্গলবারটা তার জন্য খারাপ। আজ কি বার তিনি মনে করার চেষ্টা করলেন। আশ্চর্য, মনে করতে পারলেন না। একবার মনে হচ্ছে সোমবার, আরেকবার মনে হচ্ছে মঙ্গলবার। ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে। তারিখ জানা থাকলে বারটা বের করা যেত। হঠাৎ লক্ষ্য করলেন তারিখটাও তার মনে নেই। নিজের উপর যখন খুবই রাগ লাগছে, তখন বাবলু বলল, স্যার, আজ বুধবার। তিনি গম্ভীর গলায় বললেন, আজ কি বার তা কি আমি তোমার কাছে জানতে চেয়েছি? ছেলেটা হকচকিয়ে গিয়ে বলল, জি না। তাহলে শুধু শুধু বললে কেন আজ বুধবার? অকারণে কথা বলবে না। অকারণে কথা আমি নিজে বলি না, অন্য কেউ বললেও আমার ভালো লাগে না। এটা মনে রাখবে। অধিক কথা বলা মানে অকারণে আয়ু ক্ষয়। জি আচ্ছা, মনে রাখব। ছেলেটার এইসব রহস্য তার ভালো লাগে না। মাঝে মাঝে তার ইচ্ছা করে ডেকে বলেন, ঠিক করে বলো তো তোমার ব্যাপারটা কি? ঝেড়ে কাশো। তুমি কি মনের কথা বুঝতে পারো? পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। নো হাঙ্কি পাঙ্কি। আমি যেমন অধিক কথা বলা পছন্দ করি না, তেমনি হাঙ্কি পাঙ্কিও পছন্দ করি না। ছেলেটা যদি স্বীকার করে সে মনের কথা বলতে পারে, তাহলে তিনি তাকে দুটা কথা শুনিয়ে দেবেন। কঠিনভাবে বলবেন, মনের কথা বলার এই বিদ্যা শিখলে কোথায়? এটা তো ভালো বিদ্যা না, এটা খারাপ বিদ্যা। যে বিদ্যায় মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয়, সেই বিদ্যা খারাপ বিদ্যা। সেই বিদ্যার চর্চা করাও পাপ। কথাগুলি দেরি না করে বলে ফেলা দরকার। মবিনুদ্দিন রোজই একবার ভাবেন আজ বলবেন, শেষ পর্যন্ত আর বলা হয় না। তারপর এমন এক ঘটনা ঘটল যে মবিনুদ্দিন মন স্থির করলেন ব্যাপারটা আজই ফয়সালা করবেন। ঘটনাটা এরকম, মাঝরাত, তিনি ঘুমোচ্ছেন। প্রচণ্ড শীত পড়েছে। তিনি লেপের নিচে ঢুকে আছেন। শীতের জন্যেই তার ঘুম হঠাৎ ভেঙে গেল। জানালা ভালো মতো বন্ধ হয়নি। হু হু করে তীব্র ঠান্ডা হাওয়া আসছে। তিনি বিছানায় উঠে বসলেন। তার মনে হলো বসার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে। চোর না তো? কৃষ্ণপক্ষের শীতের রাতগুলি চোরদের জন্য খুবই আনন্দের। গায়ে তেল মেখে মোটামুটি নিশ্চিন্ত হয়ে চুরি করতে যায়। খুটখাট শব্দ যতই হোক, গৃহস্থ জাগবে না। শীতের রাতের সুখের ঘুম ঘুমাবে। ঘর কবরের মতো অন্ধকার। ট্রান্সফরমার বাস্ট করেছে বলে 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই। ট্রান্সফরমার ঠিক করারও কিছু হচ্ছে না। শহরের একটা অংশ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত দেশ। মেঝেতে যে হারিকেন জ্বালানো ছিল, সেটি কি কারণে যেন নিভে গেছে। মবিনুদ্দিন দেশলাইয়ের খোঁজে বালিশের নিচে হাত দিলেন। যা ভেবেছিলেন, দেশলাই নেই। সুরমার দেশলাই ভীতি আছে। বালিশের নিচে বা তোশকের নিচে দেশলাই দেখলেই সে সরাবে। তার ধারণা প্রায়ই আপনা আপনি বোম ফাটার মতো দেশলাইয়ের বাক্স ফেটে উঠে বিরাট অগ্নিকাণ্ড হয়। নেহায়েত তার সাবধানতার জন্যে এ বাড়িতে কিছু হচ্ছে না। মবিনুদ্দিন সাবধানে খাট থেকে নামলেন। অন্ধকারে দরজা খুলে বসার ঘরে এলেন। চোর বাড়িতে থাকলেও দরজা খোলার শব্দে এতক্ষণে পালিয়ে যাবার কথা। তারপরেও ঘরে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। বিস্মিত মবিনুদ্দিন বললেন,
কে? ছেলেটা বলল, জি আমি। এত রাতে জেগে আছো? জি। কি করছো? বই পড়ছি। বই পড়ছি মানে? অন্ধকারে বই পড়ছো কিভাবে? ছেলেটা কোনো জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, কি বই পড়ছো? সুপ্তির ইতিহাস বইটা একটু দেখছিলাম। তুমি কি অন্ধকারে দেখতে পাও? জি। কিভাবে দেখো? ম্যাজিকের সাহায্যে? বাবলু জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, আমি গায়ে কি পরেছি তুমি বলতে পারবে? আপনি হলুদ রঙের একটা গেঞ্জি পরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি ইতিহাস বই পড়ো। আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা। ভালো কথা। তুমি কি বলতে পারবে আমার দেশলাইটা কোথায়? বলতে পারলে বলো, হারিকেনটা জ্বালিয়ে রাখি। শীতের রাতে চোরের উপদ্রব হয়। দেশলাইটা আপনার বালিশের নিচেই আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সঙ্গে জরুরি কথা আছে।